7 নম্বর অশোক ভাই অশোক অশোক কাটবে কেন আসলে অশোক রে নমস্কার, সকল দর্শককে স্বাগত, ধন্যবাদ আপনাদেরকে আমার অনুষ্ঠান দেখার জন্য এবং আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার, যদি আমার বিশ্লেষণ এবং যুক্তি বা আমার অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটুকু আপনাদের কাছে জোর হাতে অনুরোধ। যাই হোক, আজকের প্রতিবেদনটি হলো উত্তর 24 পরগনার এবং হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, উত্তর 24 পরগনার রয়েছে বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার, বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া এবং শান্তনু ঠাকুরের ভাই সুব্রতা ঠাকুর। এই 4টি বিধানসভা কেন্দ্র নিয়ে কিছু কথা বলছি। বলার পূর্বে যারা বিজেপি সমর্থক আছেন এবং বা বাংলার বুকে যারা চান যে বিজেপি সরকার করুক, সেই সব জনগণের জন্য এবং সকল বাঙালির কাছে এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি আমার এই বার্তাটি তুলে ধরছি যে সামনের 2026-এর যে বিধানসভা ভোট হতে চলেছে আর অলরেডি দামামা বেজে গেছে, তার মধ্যে এই 4 জন বিধায়কের ভবিষ্যৎ অনিশ্চিত। যদি বলেন কেন এরকম কথা বলছি, হয়তো অনেকের খারাপ লাগবে, খারাপ লাগতেই পারে, সাধারণ ব্যাপার। কেননা যারা এই দলটিকে চায়, ভালোবাসে, তাদের কাছে এটা শুনলে পরে খারাপ লাগবে, সে আমিও আপনার জায়গায় থাকলে খারাপ লাগতো, কিন্তু বাস্তবটাকে তো আমাকে বলতে হবে, কেননা আমি বিশ্লেষণ নিয়ে এসেছি এবং ভিডিও নিয়ে এসেছি। আপনারা এখন রেগে বলতে পারেন আমি চটি চাটা অমুক তমুক, এটা আপনাদের ব্যাপার, সেটা আপনাদের ইচ্ছা, সেটা আপনাদের মনোভাব, সেটা আপনারা প্রকাশ করতে পারেন। আমি তো সেখানে বাধা দিয়ে কিছু করতে পারবো না। আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন, তার জন্যই আমার ভিডিও করা। যাই হোক, যে কথাটি বলতে এসেছি, আমি স্বপন মজুমদারকেই ধরলাম বনগাঁর দক্ষিণের বিধায়ক। খুব অল্প মার্জিনে 2021 সালে জিতেছিল, 2004 ভোট কি 5 ভোটে জিতেছিল, কিন্তু এইবারে তার জেতা অনিশ্চিত। কারণ প্রথমত কথা, বিজেপি তথা অমিত শাহ থেকে শুরু করে, মোদি থেকে শুরু করে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যত রয়েছে এবং শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে যতজন রয়েছেন, সবার মুখে একটাই কথা, বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা করে এমন একটা এরা কথা বলেছে, আরে রোহিঙ্গাকে রোহিঙ্গা বলো, 2 কোটি রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে লক্ষ লক্ষ। এই যে ভাষাগুলো যারা বাংলাদেশ থেকে এপার বাংলায় এসছে দেশ স্বাধীন হওয়ার পরে, তারা কিন্তু এটা ভালোভাবে নিতে পারেনি। এটা এবার আপনি বলবেন আমার মতামত না, আমি এই অঞ্চলগুলোতে ঘুরে মানুষের সাথে কথা বলে তাদের মনের ভাব বুঝে তবেই আপনাদের সামনে ভিডিও করতে বাধ্য হলাম। আপনারা দেখেছেন আমার এই ভিডিওর পূর্বেই একটি ভিডিও ছেড়েছি, যেটিতে রয়েছে অশোক কীর্তনিয়ার গাড়ি ধরে অনেকেই তারই দলের লোক, হ্যাঁ তার মধ্যে তৃণমূল সমর্থকও রয়েছে, এটা অস্বীকার করার নেই, সবাই মিলে ঘিরে ধরে তার গাড়ি ভাঙচুর, তাকে অত্যক্ত ভাষায় গালিগালাজ। কারণ তারা এই যে 7 নম্বর ফর্ম ফিল আপ করে ইলেকশন কমিশনারের ঘরে জমা দিতে যাচ্ছে SIR এর, এইটা কিন্তু ভালোভাবে নেয়নি। কেননা এরা একটা পলিসি করেছিল যে যাদের এরা সন্দেহ মনে করবে এবং এদের দলের সাপোর্টার না, তাদেরকে কিভাবে তাদের ওই 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেবে, তাদের নামটি যাতে কাটা যায়। অধিকাংশ সেখানে গিয়ে জমা দিতে গিয়ে কিন্তু ইলেকশন কমিশনারের ঘরে জমা দিতে গিয়ে তাদের গাড়ির থেকে ছিনতাই করে নিয়েছে, কাগজ ছিঁড়ে ফেলেছে এবং মারধর করেছে, বিধায়কদের তাড়া করেছে, নানা ভাষায় গালিগালাজ করেছে। এই ভিডিও অসংখ্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয়নি। বাংলাদেশি কাকে বলছেন আপনারা? ভাবছেন একবারও?
কে নেই বাংলাদেশি? বাংলাদেশি কেউ এসছে 50 বছর আগে, কেউ 20 বছর আগে। তফাৎটা শুধু এখানে। সেই মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে, একসময় জ্যোতিবাবুর থেকে শুরু করে বহু বহু মানুষই বাংলাদেশ থেকে আগত। তার সাথে আপনারা এক এক সময় এক এক রকম কথা বলছেন বিজেপির তরফ থেকে, কোনো হিন্দুর নাম বাদ যাবে না। এ কথাটি আপনারা কিন্তু বারবার বলেছেন যে কোনো হিন্দুর নাম বাদ যাবে না। আবার কি বলছেন? 2002 সালের ডকুমেন্টস দেখাতে হবে, তার বাবার নাম ছিল কি না। এবার একবার বলছেন মাধ্যমিকের সার্টিফিকেট হলে চলবে, ডিক্লেয়ার করছেন ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্স করে। যখন সেই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যাচ্ছে বলছেন না, হবে না, মাধ্যমিক রেজাল্ট অ্যালাউ হবে না। তো এক এক রকম এক এক বার্তা। মানুষ কাগজের পিছনে এতটাই হয়রানি হয়েছে আজকের এই 3 মাস ধরে। সকালে প্রেস কনফারেন্স করে ইলেকশন কমিশনার কাছ থেকে যে পেপারস গণ্য হবে ডিক্লেয়ার করেছেন, পরের দিন সকালে উঠেছে শুনেছে যে না, সেই কাগজ সেই ডকুমেন্টস চলবে না। আপনারা 101টা ডকুমেন্টসের নাম করেছেন আর 101টা ডকুমেন্টস বাতিল করেছেন। মানে বাংলার মানুষ বুঝে নিয়েছে যে এখানকার বিজেপি নেতাদের উংলি হেলানোতেই ইলেকশন কমিশনার মত চেঞ্জ করছেন। এটা কিন্তু বাঙালিরা ভালো মতে নেয়নি এবং মানুষের হয়রানি, 70 বছরের বৃদ্ধাকে লাইনে দাঁড়ানো, অসুস্থ মানুষকে লাইনে দাঁড়ানো, এসআইআর এর নামে মানুষের মৃত্যুবরণ, এটাকে মানুষ ভালোভাবে নেয়নি। তার মধ্যে অসীম সরকারের মতন বিধায়ক যে অজ্ঞাত কুখ্যাত ভাষায় গালিগালাজ, মুসলমানদের বিরুদ্ধে নানা রকম বিতর্কমূলক বক্তব্য এবং তার কথাবার্তা, মানুষ এটা ভালোভাবে নেয়নি। তার মুখে তো ভাষা শুনলে কি আর বলবো, কুকুরও পালিয়ে গেছে, এরকম ভাষাও তিনি ছেড়েছেন সোশ্যাল মিডিয়ায়। আবার কখনো দেখিয়েছেন তার জামাই মুসলমান, আবার কখনো মুসলমানকে গালাগালি করছে। আবার কখনো বলছে অসীম সরকার সিএ ফর্ম ফিল আপ করলেই নাম উঠে যাবে। আচ্ছা, সিএ ফর্ম ফিল আপ করবে, সুপ্রিম কোর্ট কি এই রায় দিয়েছে যে তুমি সিএ ফর্ম ফিল আপ করো, তোমার এইভাবে নাও, তোমার যদি ডকুমেন্টস না থাকে, তোমার যদি এই না থাকে, তুমি এটা যদি জোগাড় করতে না পারো, মাধ্যমিকের না জোগাড় করতে পারো, তোমার বাবার যদি 2000 সালে নাম না থাকে, তাহলে সিএ ফর্ম ফিল আপ করো, অমুক তারিখের মধ্যে অমুক দিনের মধ্যে তোমার নাম উঠবে। এরকম কোনো কি জানিয়েছে, ডিক্লেয়ার করেছে সুপ্রিম কোর্ট থেকে? চাই ইলেকশন কমিশনার বলেনি। এবার সিএ ফর্মে ফিল আপ করলে কবে নাম উঠবে তার কোনো ঠিক নেই। এবার সিএ ফর্ম আমি ধরে নিলাম এদের কথায়, সিএ ফর্ম ফিল আপ করলাম, করার পরে দেখা গেল নাম হয়তো উঠলো, আমি এই বিজেপি নেতাদের কথাই, মুখের কথাই বিশ্বাস করলাম, নামটা উঠলো, ততদিনে ভোট হয়ে গেল। কিন্তু এই যে বিতর্কতে জড়িয়ে গেল যে সিএ ফর্মে ফিল আপ করেছি আমি, কিন্তু আমার নামটি আসেনি, আমি ভোট দিতে পারিনি। এবার দেখুন, কারো কারো আছে 2-3 ভাই, তার মধ্যে কেউ হয়তো কারো ডকুমেন্টস দেখাতে পেরেছে, ভাইয়ের ডকুমেন্টস দেখালে যেহেতু হবে না, এক ভাই কোনো মতে এদিক সেদিক ধরে, নেতাকে ধরে তাকে ধরে, যেভাবেই হোক সে ডকুমেন্টস দেখিয়ে হয়তো নামটা তুলেছে, 2 ভাইয়ের নাম ওঠেনি, সবাই মতুয়া ঘরের সন্তান। তো যাদের ওঠেনি, ভাই ভাইয়ে তাদের মিল রয়েছে, মিল মহব্বত রয়েছে, হয়তো বিজেপি কি সমর্থন করে, কি চাই তৃণমূলকে সমর্থন করে, সেটা পরের কথা। কিন্তু 2 ভাই বা এক ভাই যখন এরকম বিপদে পড়েছে, আর এক ভাই কি বিজেপিকে ভোট দেবে? সাধারণ কথাবার্তার মধ্যে এই ভিডিওটি করছি, একদম গলিগালাতে বসে যে ধরনের কথাবার্তা বলে সেরকম না। আমি কোনো সাধু ভাষা বলছি না, ব্যাকরণ করে বুঝাচ্ছি না, ইংলিশে বলছি, সোজা খাস বাংলায় এই ভিডিওটি করছি, যা আমি লোকাল মানুষের থেকে শুনেছি, ঘুরে ঘুরে যা কালেকশন করেছি মানুষের মনোভাব, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। শান্তনু ঠাকুর এমপি, তারই আন্ডারে সুব্রত ঠাকুর বলুন, চাই অশোক কীর্তনিয়া বলুন, চাই স্বপন মজুমদার বলুন, এই শান্তনু ঠাকুররা তাদের ঠাকুর বাড়ি নিয়ে এমন এমন গল্প করেছে, এমন এমন বিবাদ তৈরি করেছে, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা মানুষ দেখেছে। এবার মতুয়া ভোটটা একটা বিভাজন হয়ে গেছে। যদি বিজেপি মনে করে যে এবারেও আমরা মতুয়াদের দ্বারা পার হয়ে যাব, এটা কিন্তু অসম্ভব।
শান্তনু ঠাকুর এর ভোট বা বিজেপির ভোট যদি 100 জন মতুয়াদের ভোট দিত, মতুয়ারা বিজেপিতে ভোট দিত, তার মধ্যে 50 হয়ে গেছে এখন। এদের ঝগড়া কলহ এবং এদের ভাষা, এদের বিবাদ এবং এদের আচরণ, এই শান্তনু ঠাকুর প্রথম দেখেছেন যখন এসআইআর প্রথম চালু হয়, তখন বলেছেন এখানে ফর্ম ফিল আপ করো, 300 টাকা দাও, 800 টাকা দাও, আমার দায়িত্ব, আমি নাম তুলে দেবো। যখন দেখছে ওইভাবে নাম ওঠেনি, তখন বলেছে আমি কি করতে পারি, 1 লাখ যদি রোহিঙ্গার নাম বাদ যায় তো 1 লাখ মতুয়াদেরও নাম বাদ যেতে পারে, আমার কিছু করার নেই। নাম কি আমি বাদ দিয়েছি? নাম বাদ দিয়েছি ইলেকশন কমিশনার, আমাকে ধরবে কেন, যাও ইলেকশন কমিশনারে। তাহলে এই যে দিনকে দিন এরাও মত চেঞ্জ করেছে, এক রকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছে, মানুষকে আরও হয়রান করেছে। এদের উপরে মানুষের এতটাই ক্ষোভ হয়ে গেছে, অশোক কীর্তনিয়া বলুন, স্বপন মজুমদার বলুন, চাই শান্তনু ঠাকুর বলুন, সুব্রত ঠাকুর বলুন, চাই অসীম সরকার বলুন, মূলত এদের একটা ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকে কিন্তু এবার ভাগাভাগি হয়ে গেছে। কিছু তো ধরে রাখতে পেরেছে আর কিছু কিন্তু ছিটকে গেছে। এই ছিটকে যাওয়া ভোটটা কিন্তু এদের পকেটে এবার আসবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের সাথে বিবাদ, মানুষ কি এটা ভালোভাবে নিয়েছে? যারা ঠাকুরবাড়ির শিষ্য তারা কি এটা ভালোভাবে নিয়েছে? আপনারা দেখেছেন সেখানেও একটা ভাগাভাগি হয়ে গেছে, তৃণমূল বিজেপি হয়ে গেছে। এটা আমি বলছি, আপনাদের খারাপ লাগতে পারে, অন্ধভক্তদের কষ্ট লাগতে পারে, কিন্তু বাস্তবটা তো স্বীকার করতে হবে। এই যে ডিভাইডেশন করেছেন আপনাদের নেতারা করেছে, এতে কোনো রকম অস্বীকার করা নেই। অসীম সরকার শান্তনু ঠাকুরকে বলছে ও গাঁজাখোর, কোনো তৃণমূল বলেনি, কোনো কংগ্রেস বলেনি, সিপিএম বলেনি, অসীম সরকার রিপোর্টারদের মাধ্যমে বলেছে, আপনারা শুনেছেন। এটা মানুষ কিন্তু শুনেছে, এটাকে ভালোভাবে নিতে পারে না। দ্বিতীয় কথা, স্বপন মজুমদার, অশোক কীর্তনিয়া, এরা তো 2002 সালে এদেরই বাপদাদার নাম নেই, সেটা কিন্তু এই বনগাঁ উত্তর দক্ষিণের মানুষ ভালোভাবে জানে। অথচ এদের মুখে এসআইআর এর কথা এবং মানুষের হয়রানি করা, উল্টো 7 নম্বর ফর্ম ফিল আপ করে এরা গোপনে ইলেকশন কমিশনার ঘরে জমা দিতে গিয়ে ধরা পড়া, এটা কিন্তু এদের মহা অপরাধ ভাবে ওখানকার মানুষ নিয়েছে। এবং বিশেষ করে বনগাঁ দক্ষিণের স্বপন মজুমদারের সংগঠন বলে তো কিছু নেই, যা আছে শুধু বিজেপির সংগঠন, কিন্তু স্বপন মজুমদার ব্যক্তিগত নেতা হিসাবে কোনো সংগঠন নেই। তাহলে এরা ভোটে জেতার আশা করে কি করে? ভোটে জিততে গেলে যদি নিজস্ব কিছু কারিশমা দরকার হয়, আমি বিজেপি ভক্তদের কাছে বা বাংলার মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এরা নেতার যোগ্য? এই অশোক কীর্তনিয়া বলুন আর স্বপন মজুমদার বলুন, সুব্রত ঠাকুর বলুন, এরা নেতার যোগ্য? নেতার একটা পার্সোনালিটি ভোট থাকে, পার্সোনাল ভোট ব্যাংক থাকে, তার এলাকায় একটা গ্রহণযোগ্যতা থাকে, তার একটা নিজস্ব সংগঠন থাকে। 5 বছর থেকে নিজস্ব কোনো কারিশমা নেই এদের, তো এদের জেতা মুশকিল। এই 4টে সিটের বর্ণনা আমি দিলাম, একটা হচ্ছে হরিণঘাটার অসীম সরকার, বনগাঁ দক্ষিণের স্বপন মজুমদার, গাইঘাটা সুব্রত ঠাকুর এবং বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়া। এই 4টে সিট জেতা মুশকিল আছে। আপনারা হয়তো আমার কথা খারাপ লাগবে, আপনারা এলাকায় কান পাতলে শুনবেন, মানুষের সাথে আলোচনা শুনবেন, চায়ের দোকানে বসে আলোচনা করছে মানুষ কি বলতে চাইছে সেখানে। এবং 5 বছরে এরা এমন কোনো পরিষেবা দেয়নি যে জনগণের স্বার্থে সেই পরিষেবা তাদের মনে ধরেছে। যা কিছু পরিষেবা এইসব এলাকার মানুষ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে পেয়েছে। সে লক্ষ্মী ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, বেকারতা বলুন, যাই বলুন না, এবং বিধবা ভাতা বলুন, ছেলেমেয়েরা স্কুলের সহযোগিতা বলুন, কন্যাশ্রী, রূপশ্রী, যা বলুন পশ্চিমবঙ্গ সরকারের থেকে। এইবারে এদের মুখেই শুনবেন, এইসব বিধায়কদের মুখে শুনবেন, ওই টাকা কি মমতা ব্যানার্জির বাপের টাকা? আপনাদেরই ট্যাক্সের টাকা। বলার সময় একবারও এইসব নেতারা ভাবে না কারো বাবার ব্যক্তিগত টাকা নেই, মোদিরও বাবার টাকা নেই,
মোদি যদি কিছু করে থাকে সেটাও ট্যাক্সের টাকা, তো দ্বিগুণ ট্যাক্স তো পশ্চিমবাংলার থেকে মমতা ব্যানার্জির থেকে বেশি ট্যাক্স নিয়ে যায় মোদি সরকার। তার বিনিময়ে আপনারা কি দিয়েছেন? আপনারা তো মোদি সরকারের বিধায়ক, আপনাদের 12খানা এমপি রয়েছে, তার আগে 18খানা ছিল। আপনারা পশ্চিমবাংলার জন্য কি করেছেন মানুষের কাছে এর উত্তর দিতে হবে আপনাদের। এই বিধানসভা ভোটেই, ভোট প্রচারের সময় এই অংশগুলো কিন্তু তুলে ধরবে তৃণমূল বিধায়করা, মানে আপনাদের বিরোধীরা। আপনারা মানুষকে কি বুঝাবেন, কি বলবেন একবার ভাবুন। আর আপনারা কথায় কথায় বলছেন 2 কোটি রোহিঙ্গা আছে। আরে 2 কোটি রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে, 2 কোটি রোহিঙ্গা নেই পশ্চিমবাংলায় 2 কোটি রোহিঙ্গা। কাকে বলছেন রোহিঙ্গা? এমনকি শান্তনু ঠাকুর নিজের এই ঠাকুরবাড়ির শিষ্যদেরকে পর্যন্ত বলেছেন যে ওরা রোহিঙ্গা। এই কথাবার্তা কিন্তু খুব খারাপ। বললে এখন আপনাদের এই নিয়ে অনেক ভিডিও করতে পারি, সেই আপনাদের ঠাকুরবাড়ির কেচ্ছা, এবং আপনারা কতটা হিন্দু, আপনারা কতটা হিন্দুত্ব রক্ষা করেন, আপনারা হিন্দুর হিতে কতটা কাজ করেন, আপনারা বাংলার হিতে কতটা কাজ করেন। আপনারা নিজস্ব ব্যক্তি স্বার্থে ব্যস্ত, শান্তনু ঠাকুর হোক, সুব্রত ঠাকুরই হোক, আপনারা যাই কিছু করেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য, না দেশের জন্য, না পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য, না বাঙালির জন্য, এমনকি না আপনাদের ঠাকুরবাড়ির জন্য। শুধু আপনাদের হিতের জন্য আপনারা মানুষকে ব্যবহার করছেন, একটা পার্টিকে ব্যবহার করছেন, বিজেপির পার্টিটাকে ব্যবহার করছেন, বিজেপির নামকে ব্যবহার করে আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধি করছেন। এটা কিন্তু বাংলার মানুষ এবার আপনাদের এই ভোটে জবাব দেবে। যাই হোক, বিশেষ কিছু বললাম না, অল্পের উপরেই আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারাই কমেন্টে বলবেন আমার কথাগুলো যুক্তিসম্পন্ন কিনা, বা আমি ভুল বলছি কিনা, বা আপনাদের ভালো লাগলো কিনা, এবং আমার এই পরিবেশনা যেটা তুলে ধরলাম, এই 4টে সিটের অ্যানালাইসিস আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।